নিঃসন্দেহে যে কথা বলা হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে যে 17 পন্থায় 17 রকম ভাবে একের পর এক চাকরি চুরি হয়েছে। অবৈধ চাকরি প্রাপকদের বাঁচাতে আসরে নেমেছিল খোদ মন্ত্রিসভা। প্যানেলে নাম নেই, প্যানেলের মেয়াদ শেষ, অর্থাৎ মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, প্যানেল এক্সপায়ার্ড হয়ে গেছে প্যানেল, তাও চাকরি বাঁচানোর চেষ্টা চালানো হয়েছে। অবৈধ চাকরি প্রাপকদের বাঁচাতে সুপার নিউমারি পোস্ট করতে চেয়েছিল এসএসসি। প্যানেলে নাম নেই, খালি ওএমআর সিট অর্থাৎ শূন্য ব্ল্যাঙ্ক ওএমআর সিট, তাকেও চাকরির নিয়োগপত্র দেওয়া হয়েছে। মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে হয়েছে কাউন্সেলিং। অবৈধ চাকরি প্রাপকদের বৈধতা দেওয়ার চেষ্টা করেছিল এসএসসি। অবৈধ চাকরি প্রাপকদের বাঁচাতে আসরে নেমেছিল খোদ রাজ্যের মন্ত্রিসভা। বেআইনিভাবে চাকরি দেওয়া হয়েছে, তাও বাঁচাতে মরিয়া চেষ্টা করেছিল মন্ত্রিসভা। চাকরি চুরি, সরকারের ভূমিকা নিয়ে হাইকোর্টের রায়ে বিস্ফোরক তথ্য। 4টি ক্যাটেগরিতে শূন্য পদের চেয়েও কিভাবে বেশি সংখ্যক চাকরি। আরটিআইতে স্ক্যান্ড ওএমআর শিটে স্ক্যান্ড ওএমআর শিট দেওয়া হয়েছিল। যখন আরটিআই করে জানতে চাওয়া হয় সেখানে স্ক্যান্ড ওএমআর শিট দেওয়া হয়, কিন্তু সিবিআই ওএমআর শিটের কোনো কপি পায়নি। আরটিআইতে প্রকাশ করা ওএমআর শিট তাহলে আসল না নকল, এরকম একাধিক প্রশ্ন কিন্তু সামনে উঠে এসেছে। অর্থাৎ কিভাবে চাকরি চুরি হয়েছে তা নিয়ে কিন্তু একেবারে বিস্ফোরক মন্তব্য কলকাতা হাইকোর্টের। 17টি পন্থায় একের পর এক চাকরি চুরি হয়েছে, এমনটাই বলছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এবং অবৈধ চাকরি প্রাপক প্যানেলে যাদের নাম ছিল না, একেবারে যাদের প্যানেল বহির্ভূত, যারা এক্সপায়ার্ড হয়ে যাওয়া প্যানেলে, তাদেরকেও চাকরি বাঁচানোর জন্য কিভাবে গোটা মন্ত্রিসভা কার্যত আসরে নেমে পড়েছিল তা নিয়ে কিন্তু একেবারে বিস্ফোরক মন্তব্য আদালতের। আমি ইন্দ্রজিৎ দার কাছে এই জায়গায় আসবো। কি স্বার্থ থাকতে পারে? প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনিও ঠিক এই প্রশ্নই তুলেছিলেন যে কি স্বার্থ থাকতে পারে এই অবৈধ চাকরি প্রাপকদের চাকরি বাঁচানোর জন্য। প্রথম কথা বলি যে এক্সট্রা চাকরি হয়েছে না, এইটা হয়েছিল 2019 সালের 29শে মার্চ প্রেস ক্লাবের সামনেই আন্দোলন মঞ্চে মুখ্যমন্ত্রী বলেছিলেন আমি একটা কমিটি করবো। শান্তিপ্রসাদ সিনহা যিনি আজকে জেলে, এই তার জন্যই এক্সট্রা নিয়োগ, মানে এই মুখ্যমন্ত্রী ডাইরেক্ট। এবং আজকে যে মুখ্যমন্ত্রী যে ভাষণ দিচ্ছেন যে চাকরি বাঁচানোর জন্য মন্ত্রিসভা সিদ্ধান্ত করছে, মানে আজকের শিক্ষামন্ত্রী তিনিও এই কেলেঙ্কারিতে যুক্ত। আমার দুটো প্রশ্ন আছে, একদম সরাসরি খুব বিপদের জায়গায়। এক, এই যে এতগুলো শিক্ষক শিক্ষিকা তাদের হচ্ছে চাকরি কাল থেকে তারা চলে গেল, এই স্কুলগুলো চলছে এখন, এই স্কুলগুলোতে এরা যদি না পড়ান, এরকম অনেক স্কুল আছে যে স্কুলগুলোতে বাচ্চাদের পড়ানো বন্ধ হয়ে যাবে। দুই, যে যারা এরা অনেকে আছেন যারা সিরিয়াসলি পড়াশুনো করেছে, পরীক্ষা দিয়েছে, একটা পরীক্ষা হয় না, এত কষ্ট করে চাকরি পেয়েছে, আজকের এই চোর জোচ্চোর তৃণমূলের জন্য আজ এই বিপদটা এসছে। লাস্ট কথা আমার যেটা হচ্ছে, আজকে এই যে বিজেপির নেতারা অনেক বড় বড় কথা বলছে না, রাজ্যে এবং শিক্ষা হচ্ছে আমাদের সংবিধানের যৌথ তালিকায়, কোথায় ছিল? স্মৃতি ইরানির কাছে একাধিকবার গিয়েছিল, কেউ উত্তর দেয়নি। আজকে শুভেন্দু বড় বড় কথা বলছে, প্রাইমারি বেরোলে তারও নাম চুরির লিস্টে আসবে। আসলে যে রাজ্যের ছেলে মেয়েদের বেকারদের যন্ত্রণা, আমাদের একটাই দাবি, যোগ্যদের দ্রুত স্কুলে চাকরি দিন। আমি সদরপাড়ির কাছে এই জায়গায় আসবো। যোগ্য চাকরি প্রার্থীরা তারা পথে বসে রয়েছেন, অযোগ্য চাকরি প্রার্থী যারা কেউ শূন্য পেয়েছেন, কেউ ফাঁকা খাতা জমা দিয়েছেন, এসএসসি সার্ভারে 52-54 নম্বর পেয়েছেন, তাদের হয়ে লড়ছে কে? একেবারে কার্যত গোটা মন্ত্রিসভা। এবং আজকেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রায়কে কার্যত চ্যালেঞ্জ করছেন এবং হুঁশিয়ারি দিচ্ছেন, বিজেপির ন্যায়ালয়ে পরিণত হয়েছে এই মুহূর্তে। কুসুমিতা, আমার অবাক লাগে, আমরা খুব সহজে বলতাম গন্ডারের চামড়া, তার কিছু যায় আসে না, এখন তো দেখছি গন্ডারেরও লজ্জা করবে। এই কী ধরনের কথাবার্তা? উনি সব কিছুই, সেন্ট্রাল এজেন্সি সবই নাকি আমাদের, ইলেকশন কমিশন আমাদের, যেখানে যা আছে সব আমাদের, বাট দিস ইজ এন অল টাইম লো। হাইকোর্ট সেটা আবার আমাদের পার্টি কার্যালয়তে পরিণত হয়েছে। এই ধরনের কথাবার্তা একেবারে রাষ্ট্রবিরোধী। ওনাকে তো কন্টেম্পট অফ কোর্টের জন্য ধরে নিয়ে যাওয়া উচিত। এটা কী ধরনের কথাবার্তা? এটা হাইকোর্ট, আফটার অল হাইকোর্টের উপর সমগ্র মানুষের একটা অদ্ভুত একটা আস্থা আছে। তারা রায় দিয়েছে, তুমি বলো যে ঠিক আছে তোমার রায় পছন্দ হচ্ছে না, তুমি সুপ্রিম কোর্টে অ্যাপিল করবে, কিন্তু একটা পাবলিক ফোরাম থেকে চিফ মিনিস্টার অফ দ্য স্টেট বলছে যে হাইকোর্ট বিজেপির ন্যায়ালয় হয়ে গেছে। আমি একবার সলিল বাবুর কাছে আসবো। সলিল বাবু, প্রথম কথা, কলকাতা হাইকোর্ট একেবারে স্পষ্ট করে দিচ্ছে যে 17টা পদ্ধতি অবলম্বন করে এই চাকরি চুরির ঘটনা হয়েছে। একদিন দুদিন নয়, বছরের পর বছর ধরে এই চুরির প্রক্রিয়া চলেছে। আজকে যখন কলকাতা হাইকোর্ট এত বড় একটা ঐতিহাসিক রায় দিচ্ছে যে একেবারে রন্ধ্রে রন্ধ্রে শিক্ষা ব্যবস্থার কিভাবে দুর্নীতি ছড়িয়ে পড়েছে, তারপরও মুখ্যমন্ত্রী চ্যালেঞ্জ করে বলছেন যে কলকাতা হাইকোর্ট তার গায়ে নাকি কোনো রাজনীতির রং রয়েছে।
দেখো, একটা অদম্য প্রচেষ্টা, এর মধ্যে কিন্তু রাজ্য প্রশাসন ডাইরেক্টলি ইনভলভ। আমি যেটা বলতে চেয়েছিলাম আমি বলতে পারলাম না, সবাই চিৎকার চেঁচামেচি করলো বলে। রাজ্য প্রশাসন ডাইরেক্টলি ইনভলভ। এই কারণে আমি বলছি যে যদি না হতো তাহলে কিন্তু এভাবে বারবার দৌড়ে দৌড়ে ডিভিশন বেঞ্চ, তারপরে সুপ্রিম কোর্ট, আবার ডিভিশন বেঞ্চ, আবার সুপ্রিম কোর্ট থেকে নতুন বেঞ্চ কনস্টিটিউট করা, সমস্ত কিছু হচ্ছে। দেখো এখন যেটা হচ্ছে, সিবিআইকে যেটা ইনভেস্টিগেশন যেটা করতে হবে, ওই পঙ্কজ বনশালকে অ্যারেস্ট করতে হবে, যে মূল্য নির্ণয়নকারী সংস্থা নাইসার যে আধিকারিক ছিল তাকে অ্যারেস্ট করতে হবে। হার্ড ডিস্কগুলোতে যে 65D ইনফরমেশন টেকনোলজি একটা, যেটা এটা কিন্তু বৈধ বলে দিয়েছে, এবং অবৈধ যেটা বাকি যেটা আছে প্রথম যার, এবং কিন্তু হাইকোর্ট স্বীকার করেছে। হাইকোর্ট বলেছে কিছু যোগ্য প্রার্থী আছে কিন্তু সেটা ন্যূনতম সংখ্যা, তার জন্য উনি বলে দিয়েছেন পুনর্মূল্যায়ন করতে হবে, 23 লক্ষ পরীক্ষার্থীর মূল্যায়ন করতে হবে। এক সেকেন্ড বলে নি, দাঁড়াও ইন্দ্রজিৎ, এটা নির্ণয় করতে হবে কিভাবে? প্রথমে করতে হবে তাদের এই নিউ প্যানেল যেটা ওএমআর শিটের যে নাম্বারটা কত সেটা বার করতে হবে। পার্সোনালিটি টেস্ট একদম সব যোগ করে একদম। আমি দেবরান বাবুর কাছে একবার সংক্ষেপে আসবো, দেবরান বাবুর কাছে সংক্ষেপে আসবো। খোদ মন্ত্রিসভা অযোগ্য চাকরি প্রার্থীদের চাকরি বাঁচানোর জন্য এত তৎপর কেন? না তাই সবাই চোর। না, আমি একটা কথা বলি, আমি যতদূর তুমি দুভাবে করতে পারো, তাদেরকে এখানে বলা হয়নি ওইটাকে বাদ দিয়ে ওইটা রেখে নয়, ওইটাই রেখে নয়, এটাকে বাদ দিয়ে নয়। সরকারের তথ্য ওটা নয়, সরকার এটাকে বাদ দিয়ে বা এটা তৈরি করা হলো, এটাকে বাদ দিয়ে ওটাও চলুক এটাও চলুক, না সরকার তা বলেনি কখনো।